আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেইন করব এই ড্রামার পার্ট 5। এই পার্টের শুরুতে গু যিশু ও ইউরোকে দেখানো হয়। গু যিশু ইউরোকে বলে, আমি তোমাকে প্রোটেক্ট করব, কেউ তোমার সাথে অন্যায় করতে পারবে না। এটা শুনে ইউরো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর গু যিশুকে বলে, গু যিশু তুমি অনেক বেশি ভালো, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। গু যিশুও বলে, আমিও থাকতে চাই। এরপর গু যিশু ইউরোকে ডাকে, কিন্তু ইউরো ঘুমিয়ে পড়ছিল। তখন গু যিশু বলে, ইউরো, আমাদের গু ফ্যামিলিতে যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমি আগে তোমাকে ডিভোর্স লেটার লিখবো আর সাথে অনেকগুলো টাকা দিয়ে এক নিরাপদ স্থানে পাঠিয়ে দিব যাতে তুমি সেখানে ভালো থাকো। ইউরোকে দেখানো হয় ইউরো কথাগুলো শুনছিল কিন্তু কিছুই বলে না। এরপর এই প্রথম ডংরু রাজ্য ও রাজসভা দেখানো হয়। এই ড্রামায় 13টা রাজ্য আছে আর প্রত্যেকটার আলাদা আলাদা রাজা আছে, তারা আলাদা আলাদা করে রাজ্য শাসন করে। কিন্তু এখানে যে ইম্পেরিয়রকে দেখানো হচ্ছে তিনি এই 13টা রাজ্যের রাজা। এই 13টা রাজ্য তার অধীনেই ছিল। তখন একজন মন্ত্রী বলে, ইয়েলো রিভারের বন্যার সময় খুব দ্রুত এগিয়ে আসছে, কিন্তু এখনো এটার বাঁধ মেরামতের কাজ শুরু হয়নি। তাছাড়া সেখানের অফিসিয়ালদের 2 মাসের বেশি বেতন দেওয়া হয়নি। রাজা তখন রেগে লর্ড লিয়াংকে বলে, সকল রাজ্যের রিলিফের জিনিসপত্র তুমি দেখাশোনা করো। তাহলে এখনো মন্ত্রীরা কেন এই বিষয় নিয়ে রিপোর্ট করছে? তখন ক্রাউন প্রিন্স বলে, লর্ড ইয়াং, বেতন নিয়ে সমস্যা হচ্ছে, ওইদিকে আপনার ছেলে 5th কনসোর্ট গ্রহণ করেছিল। এটা শুনে রাজা বলে, লর্ড লিয়াং, তুমি কি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করনি? এদিকে আবার গু যিশু ও ইউরোকে দেখানো হয়। ইউরো গু যিশুকে অনেক বেশি কেয়ার করছিল, কিন্তু গু যিশু সুস্থ হচ্ছিল না। ইউরো অনেক বেশি এটা নিয়ে টেনশনে ছিল। তখন একজন মেড এসে বলে, ইয়াং লেডি, শপ ম্যানেজার এসেছে। তখন ইউরো ম্যানেজারের সাথে কথা বলতে চায়। ম্যানেজার বলে, আপনাকে শপে যেতে হবে। তখন ইউরো বলে, আমার হাজবেন্ড এখন অসুস্থ, আমি তার কেয়ার করছি, আমি এখন যেতে পারবো না। ইউরো যাওয়ার পর গু যিশু উঠে সেটা চেক করতে থাকে। সে যখন শুনতে পায় ইউরো শপে যাবে না, তখন সে আবারও এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে মেড এসে আবারও ইউরোকে ডাকে আর বলে, ম্যাডাম, আপনি কি শপে যাবেন না? তখন ইউরো শপে চলে যায়। গু যিশু তখন তাড়াতাড়ি উঠে কম্বল ফেলে দেয়, তার অনেক বেশি গরম লাগছিল। মেড এটা দেখে অবাক হয়ে যায়। গু যিশু তাকে কথা বলতে নিষেধ করে। সে মেডকে বলে, আমি যে সুস্থ তুমি এটা ইয়াং লেডিকে বলবে না। সে তখন মেডকে বলে, তুমি তাড়াতাড়ি মুনানকে গিয়ে বলো আমার জন্য কিছু খাবার নিয়ে আসতে। এদিকে ইউরো ও ম্যাডাম গুকে দেখানো হয়। ম্যাডাম গু ইউরোকে বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই। ম্যাডাম গু বলে, গু যিশু প্রিন্সেসের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমরা সে বিয়েটা অমান্য করেছি। ইম্পেরিয়র আমাদের উপর নজর রেখেছে। তাছাড়া সেখানে গু যিশুর আঙ্কেলের অবস্থা খুব একটা ভালো না। রাজা তার উপর রেগে আছেন, তাই সম্ভবত আমরা রাজার চোখে চোখে থাকবো। কমিশনার ওয়াং আমাদের সম্পত্তি নিয়ে জেলাস। সে সুযোগ পেলে নেকড়েদের মতো আমাদের উপর অ্যাটাক করবে। যদিও আমাদের বিজনেসে এখন একটু প্রবলেম আছে, কিন্তু কমিশনার ওয়াং যদি এটা বুঝতে পারে তাহলে সে আবারও আমাদেরকে অ্যাটাক করবে। এটা করলে গু ফ্যামিলি অনেক বড় সমস্যায় জড়িয়ে পড়বে। তাই আমি মাস্টার গু এর সাথে এটা নিয়ে আলোচনা করেছি, আমরা ইয়াংজো ছেড়ে চলে যাব। ইউরো বলে, এখান থেকে চলে যাবেন? ম্যাডাম গু বলে, ইউরো বলে, এটা কি গু যিশু জানে? ম্যাডাম গু বলে, সে এখন ইম্পেরিয়াল এক্সাম নিয়ে ব্যস্ত, যতক্ষণ না সে ইম্পেরিয়াল এক্সাম দিচ্ছে ততক্ষণ তাকে এটা জানাবো না। তাছাড়া সে জানলেও কোনো হেল্প করতে পারবে না। তিনি ইউরোকে বলে, তোমাদের বিয়েটা যদিও জোর করে হয়েছে, তুমি গু যিশুর সাথে থাকবে কিনা এটা তোমার ডিসিশন। যদি তুমি ডিভোর্স নিতে চাও তাহলে আমি সেটার ব্যবস্থা করে রেখেছি, তুমি আমাদের গু ফ্যামিলির সমস্যাতে জড়িও না। তখন ইউরো বলে, মা, আপনি এটা কি বলছেন? আমি কখনো ডিভোর্সের কথা ভাবিনি। তখন ম্যাডাম গু বলে, এটা নিয়ে ভাবা উচিত। এখানে তোমার মা ও ফ্যামিলি আছে, তাদের ছেড়ে তুমি এত দূরে আমাদের সাথে যেতে পারবে না। গু ফ্যামিলির সাথে জড়িয়ে গেলে তোমারও অনেক সমস্যা হবে। গু ফ্যামিলি অনেক বড় বিজনেস, এটা অন্য জায়গায় স্থানান্তর করতে কিছু সময় লাগবে, এটা একদিনের ব্যাপার নয়। তাই তুমি এটা নিয়ে আস্তে আস্তে চিন্তা করো আর আমরা এদিকে ধীরে ধীরে জিনিসগুলো ট্রান্সফার
ট্রান্সফার করব। এদিকে গু যিশু মুনানের সাথে খাবার খাচ্ছিল, তখন ইউরো ফিরে আসে। গু যিশু তাড়াতাড়ি খাবারগুলো লুকিয়ে ফেলতে বলে। ইউরো এসে দেখে টেবিলে কিছু হার্ট পড়ে আছে আর মুনানও লুকিয়ে আছে। তখন সে গু যিশুকে বলে মুনান কোথায়। গু যিশু অনেক বেশি অ্যাক্টিং করতে থাকে যে তার অনেক বেশি পেন হচ্ছে। তখন ইউরো তার সাথে অ্যাক্টিং করতে থাকে। সে বলে আমি তোমাকে জিজ্ঞেস করেছি মুনান কোথায়, মুনান কিভাবে তোমাকে অসুস্থ রেখে মুরগির রোস্ট খেতে পারে। গু যিশু বলে মুনান এটা করেনি, সে অন্য কাজে বাইরে গেছে। তখন ইউরো মুনানকে বলে বের হয়ে আসতে। মুনান বের হচ্ছে না। তখন সে বলে মুনানকে তার পথ থেকে নামিয়ে দেওয়া হবে। এটা শুনে মুনান তাড়াতাড়ি বের হয়ে আসে আর মুনান মুখ ফসকে সত্যিটা বলে দেয় যে গু যিশু এখন সুস্থ আছে, সে শুধু অ্যাক্টিং করছে ইয়াং লেডির কাছাকাছি থাকার জন্য। গু যিশু তখন ভয়ে মুখ লুকাতে থাকে। ইউরো রেগে বলে গু যিশু উঠে বসে। ইউরো রেগে চলে যেতে চায়, গু যিশু তাকে আটকায়। ইউরো কান্না করে বলে সারাদিন আমাকে বিরক্ত করতে তোমার অনেক ভালো লাগে তাই না। গু যিশু বলে আমি তোমাকে বিরক্ত করতে চাইনি। ইউরো তখন বলে গু যিশু তুমি কি কখনো বড় হবে না, একটু ম্যাচিউর হবে না। এদিকে আবারও ডংরা সবাই দেখানো হয়। মন্ত্রী জিয়াং হলো গু যিশুর আঙ্কেল। ইম্পেরিয়াল রাজা লিয়াং ও মন্ত্রী জিয়াংকে ডাকে আর তাদেরকে বলে তোমরা দুজন পুরনো ও দক্ষ মন্ত্রী, এখনো কেন অর্থ ও শস্যের ট্যাক্স নেওয়া হয়নি? তাছাড়া প্রায় বছরের অর্ধেক সময় কেটে গেছে, তোমরা কেন এটা এখনো করতে পারোনি? তখন তারা দুজনে ক্ষমা চাইতে থাকে। রাজা রেগে দুজনকে শাস্তি দেয়। সে মন্ত্রী জিয়াংকে বলে তুমি এখন থেকে ইয়েলো রিভারের মেরামত করো, যতদিন পর্যন্ত না এটা ঠিক করতে পারবে ততদিন রাজধানীতে ফিরে আসবে না। রাজা লিয়াংকে বলে তুমি তোমার জন্মভূমিতে ফিরে যাও, সেখানে গিয়ে নিজের শেষ জীবনটা কাটাও, আর কখনো রাজধানীতে আসবে না, আর তোমার লর্ড এসির মোহরটা জমা দাও। এটা বলার পর তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। লর্ড লিয়াং এটা দেখে রাগে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে কমিশনার ওয়াং ও লু জিশাংকে দেখি। কমিশনার ওয়াং বলে তুমি বলছো গু ফ্যামিলি সমস্যায় পড়ার কথা, কিন্তু এখনো তারা ঠিক আছে, তাছাড়া রাজধানী থেকেও কোনো খবর আসেনি। লু জিশাং তখন বলে এত অধৈর্য হলে কিভাবে হবে? ফিউচারে কিভাবে আপনি সবকিছুর সাথে কম্পিটিশন করবেন যদি আপনার ধৈর্যই না থাকে? তখনই একজন গার্ড এসে বলে ডংডু থেকে সিটি এসেছে। কমিশনার ওয়াং সিটিটা পড়ে, সেখানে লেখা ছিল মন্ত্রী জিয়াংকে তার পদ থেকে 3 স্তর নামিয়ে দেওয়া হয়েছে আর রাজস্ব মন্ত্রণালয়ের সিল লর্ড লিয়াং এর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তখন সে লু জিশাং এর কাছে মাপ চাইতে থাকে আর বলে আপনার হেল্প পাওয়া এটা আমার ভাগ্যের বিষয়। লু জিশাং তখন বলে আমি কোনো কথা মিথ্যা বলি না, গু ফ্যামিলি এখন আস্তে আস্তে শেষ হতে চলেছে। এদিকে গু যিশুকে দেখানো হয়। গু যিশু মুনানকে বলে আমি ইউরো রাগ বাড়ানোর জন্য সবকিছু চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে তার রাগ ভাঙছে না। মুনান বলে ইদানিং ইয়াং লেডি অনেক বেশি কাজ ও সব নিয়ে চিন্তিত, তাছাড়া তিনি আপনাকেও ইগনোর করছে, এটা কেন? গু যিশু বলে ইউরো কি সত্যি আমাকে বিয়ে করে আফসোস করছে যার কারণে এখন আমাকে ইগনোর করছে? মুনান বলে হতে পারে। তখন গু যিশু তাকে মারে আর বলে এটা একদম বলবে না। তখন অন্য সার্ভেন্ট এসে বলে ইয়াং মাস্টার মিস্টার জো আপনার সাথে দেখা করতে চায়। গু যিশু বলে তোমার ভুল হচ্ছে, এটা আমার সাথে না, ইয়াং লেডির সাথে। সার্ভেন্ট বলে না মিস্টার জো আপনার সাথে কথা বলতে চায়। এদিকে ইউরো ও ম্যাডাম গু সকল কর্মচারীদেরকে ডাকে আর বলে গু ফ্যামিলির সকল বিজনেস কোথায় ট্রান্সফার করা যেতে পারে এ সম্পর্কে একটা মতামত দিতে। তখন ম্যানেজার বলে গু ফ্যামিলির সম্পত্তি অনেক বেশি, এটা যদি ইয়ংজোতে থাকতে না পারে তাহলে জিংজোতে সরিয়ে নেওয়া উচিত, কিন্তু জিংজো পাহাড়ে ঘেরা, সেখানে এত মালামাল নিয়ে যাওয়া অসম্ভব। তখন ঘোড়া দোকানদারকে জিজ্ঞাসা করা হলেও সে বলে পাশের রাজ্যগুলোতে নিয়ে যাওয়া যায়, কিন্তু সেখানে অনেক বেশি বিশৃঙ্খলা, প্রায় প্রতিদিনই ডাকাতরা অ্যাটাক করে, সেখানে যাওয়া নিরাপদ নয়। এগুলো শুনে ম্যাডাম গু অনেক বেশি হতাশ হয়ে পড়েন। এদিকে আবারও কমিশনার ওয়াং ও লু জিশাংকে দেখানো হয়। লু জিশাং বলে গু ফ্যামিলি এখন ভিতর থেকে দুর্বল হয়ে পড়েছে, তাই এখন আমাদেরকে চাল দিতে হবে। এরপর আবারও ইউরো ম্যাডাম গুকে দেখানো হয়।
হয়। মুনান দ্রুত এসে তাদের বলে ইয়াং মাস্টার আবারও বাজি ধরেছে, সেটা হর্স জাম্পের 7 রাউন্ড। এটা শুনে তারা সকলে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। ম্যাডাম বলে গু যিশু এত বেপরোয়া আচরণ করছে কেন, সে কি একটু ম্যাচিওর হবে না? এরপর ইউরো ল্যাঞ্জিয়া হাউসের দিকে যেতে থাকে। সে তার মেটকে বলে এ বাজিতে প্রত্যেক রাউন্ডে অনেক বেশি টাকা দিতে হবে। প্রথম রাউন্ডে ডাবল, দ্বিতীয় রাউন্ডে এর ডাবল, তৃতীয় রাউন্ডে এর থেকেও ডাবল। আর এই খেলা শুরু হয় একটা ঘোড়া বাজি ধরে। মেট বলে তাহলে তো কোনো সমস্যা নেই, গু ফ্যামিলির অনেক টাকা আছে, এটা দিয়ে হয়ে যাবে। ইউরো তখন বলে এটা দেখতে বড় নয়, কিন্তু এটা অনেক বড় সমস্যা। এটা সপ্তম রাউন্ড পর্যন্ত খেললে গু ফ্যামিলি সবকিছু বাজি ধরতে হবে এবং গু ফ্যামিলিকে সবকিছু হারাতে হবে। ইউরো এটা নিয়ে অনেক বেশি টেনশন করছিল। এদিকে গু যিশু ও তার প্রতিপক্ষ লেডি জিফেংকে দেখানো হয়। সে খেলায় চতুর্থ রাউন্ড পর্যন্ত জিতে গেছিল। তখনই ইউরো আসে আর গু যিশুকে বলে এটা এখন বন্ধ করো। মিস্টার জো তাকে বোঝাতে চায় যে এটা আমার ও আমার কাজিনের জন্য হয়েছে। গু যিশু এখানে ইচ্ছাকৃত এটা করতে চায়নি। লেডি জিফেং তখন বলে এখন খেলার চতুর্থ রাউন্ড চলছে, এটা এখনো শেষ হয়নি, আপনি কিভাবে এখন এটা বন্ধ করতে বলছেন? আমি তাকে জোর করিনি এই বাজিটা খেলার জন্য, সে নিজে এটাতে রাজি হয়েছে, তাই এখন এটা বন্ধ করা যাবে না। গু যিশু বলে কে বলেছে এই খেলাটা খেলবো না? মিস্টার জো গু যিশুকে বলে আপনার হেল্পের জন্য ধন্যবাদ, কিন্তু এই রাউন্ডের খেলা কোনো সহজ ব্যাপার নয়। তাছাড়া ইয়াং লেডি এখানে, এখন আপনার এই বাজিটা ভুলে যাওয়া উচিত। গু যিশু বলে চিন্তা করবে না, ইউরো আমাকে সাপোর্ট করে, সে আমার কথা শুনে। তখন সে ইউরোকে ডাকে আর বলে এখন একটু অ্যাক্টিং করো নিজেকে কুল রাখার এবং আমাকে বাঁচাও। লেডি জিফেং ইউরোকে বলে আপনি কি খুশি আপনার হাজবেন্ডের ডিসিশনে? ইউরো তখন বলে সে যেটা করে তার পিছনে নিশ্চয় কোনো একটা ধারণা থাকে, তাই আমি তাকে বিশ্বাস করি। লেডি জিফেং মনে মনে বলে সবাই তাকে বলে সে অনেক বেশি রাগী, সে তার হাজবেন্ডকে ভুল হলে মেরেও ফেলতে পারে। এখন তো দেখছি সে পুরোই উল্টা, তার আচরণ উল্টে গেছে। এরপর আবারও খেলা শুরু হয়। যিশু এবারও হেরে যায়। সবাই অনেক বেশি টেনশনে ছিল। মুনান বলে এবার হেরে যাওয়ার টাকার সংখ্যা অনেক বেশি দাঁড়িয়েছে, যেটা গু ফ্যামিলি টাকা দিয়ে হবে না। জিফেং গু যিশুকে বলে তুমি কি এখনো খেলাটা কন্টিনিউ করতে চাও? গু যিশু বলে তুমি এটা নিয়ে চিন্তা করো না, গু ফ্যামিলির টাকা ও সম্পত্তি আমি ইনকাম করিনি, তাই এটা হারাবো বলে আমার কোনো টেনশন নেই। মিস্টার জো গু যিশুকে বলে যদি আপনি বাজিতে হেরে যান তাহলে আমি আপনাকে হেল্প করব টাকা দিয়ে। গু যিশু বলে এটা করার দরকার নেই। তখন আবারও বাজি কন্টিনিউ করা হয়। গু যিশু বলে প্রত্যেকবার তোমার লোকে পাশার চাল দে, এবার ইউরো করুক সেটা। তখন ইউরো সেটা করতে থাকে। জিফেং তখন বলে নিশ্চয় এটা কোনো তাদের ট্রিক্স। গু যিশু তাকে চাল দিতে বলে। জিফেং এবারও জিতে যায়। আর তখন ছিল খেলার শেষ রাউন্ড, মানে সপ্তম রাউন্ড। এই রাউন্ডে সবকিছু বাজি ধরতে হবে। গু যিশু বলে চালিয়ে যাও, সমস্যা নেই। জিফেং বলে তুমি কি সত্যি সপ্তম রাউন্ড খেলতে চাও? বাজির সপ্তম রাউন্ড অনুযায়ী আমি কিন্তু তোমার দুটা পা কেটে নিতে পারবো। গু যিশু বলে ঠিক আছে। তখন সে ইউরোকে শুরু করতে বলে। ইউরো যখনই শুরু করতে যাবে তখনই জিফেং বলে অপেক্ষা করছে। গু যিশুকে প্রশ্ন করে বাজিতে তোমার অনেক নাম ডাক আছে, কিন্তু আজকে তুমি পুরো টানা 6 রাউন্ডে হেরেছো, এটা কি কারণে? গু যিশু বলে বাজিতে হার জিত এটা ভাগ্য। বাজি মানুষকে অনেক সময় জীবন ও মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাছাড়া এখন এটা শেষ রাউন্ড, এর আগে তুমি বলতে পারবে না যে আমি কিছু হারাবো। ইউরো চাল দিতে যাবে তখনই জিফেং বুঝতে পারে তার ভুল হচ্ছে। গু যিশু তাকে ইচ্ছে করে শেষ রাউন্ড পর্যন্ত নিয়ে এসেছে, এটা তার ট্রিক্স। এই রাউন্ডে হেরে গেলে যে কোনো একজন দেউলিয়া হয়ে যাবে। সে ইচ্ছে করে ভুল উত্তর দিত যাতে করে শেষ রাউন্ড পর্যন্ত লেডি জিফেং খেলে। তখন জিফেং নিজেই নিজেকে বলে আমি কিভাবে মাস্টারের সামনে দাঁড়াবো আর এই বিষয়টা ব্যাখ্যা করব। তখনই ইউরো ফাঁসার চাল উল্টাবে। এর আগে জিফেং হার মেনে নেয় আর গু যিশুকে বলে আমি হার মেনে নিচ্ছি। গু যিশু তখন আর কিছুই বলে না, সে সেখান থেকে চলে যায়। মিস্টার জো ও তার কাজিন গু যিশুকে ধন্যবাদ জানায়। গু
যিশু তখন মিস্টার জো এর কাজিন ফ্যান ইউকে বলে ক্যাসিনো ভালো জায়গা না, এখানে আর আসবে না, আর তুমি এখনো ছোট, তাই এখন পড়াশোনাতে ফোকাস করো। ইউরো এটা শুনে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই ছেলেকে পড়াশোনার জন্য বুঝাতে হয় আমি, আর এই ছেলে নাকি অন্যকে বুঝাচ্ছে পড়াশোনা করতে। মিস্টার জো বলে ইয়াংজোতে আমার একমাত্র ফ্রেন্ড হলো বস লিউ, তিনি একজন মহিলা, তিনি ল্যাংজিয়া হাউসে আসতে পারবে না আমাকে হেল্প করার জন্য, তাই আমি সার্ভেন্টদেরকে দিয়ে মিস্টার গু আপনাকে ডেকেছি। আমি ভাবতে পারিনি যে আপনি আমাকে হেল্প করার জন্য আজকে আসবেন। গো যিশু তখন বলে আমার ওয়াইফের ফ্রেন্ড আমারও ফ্রেন্ড, তাই এটা কিছু মনে করবেন না। মিস্টার জো বলে আমরা পুরো ইউজো আপনাদের কাছে ঋণী থাকবো। এরপর ক্যারেজে ইউরো ও গো যিশু কথা বলছিল। ইউরো বলে মিস্টার জো এত বেশি জ্ঞানী, কিন্তু তার এত অজ্ঞ ভাই কিভাবে, এটা আমি চিন্তাও করতে পারছি। গো যিশু বলে তারা যদিও ভাই, কিন্তু তারা রক্তের সম্পর্কে ভাই না। মিস্টার জো হলো জো গাংজির ছেলে, আর পাশের যে ছেলেটা ছিল সেটা জো গাংজির শপথ প্রাপ্ত ভাইয়ের ছেলে। জো গাংজি ফ্যান ইউকে নিয়ন্ত্রণ করে, সে হলো তাদের ইয়াং মাস্টার। ইউরো তখন বলেন ইজোর গভর্নর ফ্যান জুয়ানের ছেলে ফ্যান ইউ। গো যিশু বলে ইউরো তখন বলে আচ্ছা তুমি এত কিছু কিভাবে জানলে তাদের সম্পর্কে? গো যিশু বলে আমি কিছু বই পড়েছিলাম যেগুলো তুমি আমার কাছ থেকে নিয়ে নিয়েছো। গো যিশু বলে তুমি কি চিন্তিত ছিলে আমি বাজি ধরেছি এটা নিয়ে? ইউরো তখন বলে এটা অনেক ভয়ের ছিল, আমি কখনো সাহস করি না বাজি ধরতে। আমি এটা শুনে অনেক ভয় পেয়েছিলাম যখন শুনেছি তুমি বাজি ধরেছো, এটাতে পুরো গু ফ্যামিলি সবকিছু হারাতে পারে, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস ছিল, নিশ্চয় তুমি এটা কোনো একটা কারণে করেছো। গো যিশু বলে আমি এরকম ইনম্যাচুয়ার আচরণ করি এর জন্য তুমি কি আমাকে বিয়ে করে রিগ্রেট ফিল করছো? ইউরো তখন বলে আমি জানি না। এদিকে জিফেং লু জিশেং এর সামনে নীল ডাউন হয়ে বসে থাকে আর বলে মাস্টার আমি করে ফেলেছি, প্লিজ আমাকে শাস্তি দিন। লু জিশেং বলে আমি তোমাকে অনেক বুদ্ধিমতী ও জ্ঞানী ভাবি, কিন্তু তুমি তার ট্রিক্সটা ধরতে পারোনি। তখন জিফেং বলে মাস্টার আমার ভুল হয়ে গিয়েছে। লু জিশেং তখন বলে দাবার চাল ঘুরিয়ে দিতে একটা যদি বাজির যথেষ্ট হতো তাহলে আমি ইয়াংজোতে থাকতাম না এখন, তাই এটা নিয়ে চিন্তা করো না, এখন তুমি চলে যাও, ভবিষ্যতে এরকম ভুল আর করবে না। এদিকে ইউরো ও গো যিশুকে দেখানো হয় মিস্টার জো ও তার কাজিনের সাথে ডিনারে। গো যিশুকে মিস্টার জো ধন্যবাদ বলে এবং ওয়াইন পান করে। গো যিশুর অনেক বেশি প্রশংসা করছিল মিস্টার জো। তখন ইউরো বলে ল্যাংজিয়া হাউসের বিষয়টা যখন আমি জানতে পেরেছি তখনই আমি হতবাক হয়ে গিয়েছি যে গো যিশু এটা কি করছে। পরে নিজেকে শান্ত করে এটা ভেবে দেখলাম সে যদি বাজি ধরবে তাহলে আগে কেন মুনান এসে এটা খবর দিবে? তাছাড়া মিস্টার জো অনেক বেশি জ্ঞানী, সেও এটাতে আছে, নিশ্চয় এটার পিছনে কোনো বড় কারণ আছে। গো যিশু ইউরোর দিকে জেলাস হয়ে তাকিয়ে থাকে আর বলে আমি কি জ্ঞানী নই, শুধু মিস্টার জো এ জ্ঞানী। এরপর তাদেরকে উঠানে দেখানো হয়, তারা অনেক কথা বলছিল। গো যিশু বলে আমি লেডি জিফেং এর অসহায়ত্বের সুযোগ নিয়ে বাজিটা জিতেছি। লেডি জিফেং অনেক কষ্ট করে ল্যাংজিয়া হাউস দাঁড় করিয়েছে, সে এটা হারাবে এই জন্য তার বাজিটা ছেড়ে দিয়েছে, এটা সত্যি অনেক বেশি অন্যায়। মিস্টার জো তখন বলে সত্যি গো যিশু এখনকার সময় আপনার মতো মানুষ খুঁজে পাওয়া খুবই রেয়ার, আপনি অনেক বেশি দয়ালু, মানুষের কথা চিন্তা করেন। ইউরো তখন বলে এত বেশি প্রশংসা করবেন না, সে মাথায় উঠে বসবে আর অনেক বেশি অবাধ্য হয়ে যাবে। গো যিশু ইউরোকে বলে তুমি সবসময় সবার সামনে আমাকে শুধু টিস করো। মিস্টার জো গো যিশুকে বলে আপনি ভবিষ্যতে অনেক কিছু অর্জন করবেন। গো যিশু তখন বলে আমি টাকা পয়সা উপার্জন করে খ্যাতি অর্জন করতে চাই না, মানুষ যত বেশি পায় তারা আরো উপরে উঠতে চায়, আমি কেন এটা বুঝি না, আমি জিংনানের সবচেয়ে ধনী ফ্যামিলির ছেলে, আমাকে কেন কম্পিটিশন করতে হবে আর উপরে উঠতে হবে, আমি এটা বুঝতে পারি না। তখন মিস্টার জো বলে এই উপরে উঠা অর্থ বা খ্যাতির জন্য নয়, তুমি যত বেশি উপরে উঠবে তত মানুষকে হেল্প করতে পারবে, যেমন আকাশের চাঁদ, সে অনেক বেশি উপরে থাকে আর আমাদেরকে হেল্প করে। এরপর তারা তিনজনে চাঁদ দেখতে থাকে। মিস্টার জো বলে আমি একটা বিষয় নিয়ে ভাবছি, ইউজো ইনজো এর মতো ধনী নয়, ইউজো বাইরের দিকে আমরা সবসময় যুদ্ধে লিপ্ত থাকি কিন্তু ভিতরে আমরা দারিদ্রতার সাথে লড়াই
ট্রাই করি। কখনো কখনো এমন হয় আমাদের জন্য খাবার পানীয় খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়ে। আমি এই ইয়ংজো ঘুরে বুঝতে পারলাম তাদের জীবন অনেক আনন্দের, তারা অনেক আনন্দের সাথে লাইফ লিড করে। আমার আশা কোনো একদিন ইউজো ও ইয়ংজোর মতো হয়ে উঠবে, সাধারণ মানুষ সুন্দর করে জীবন কাটাবে। যদি এমন দিন আসলে আমি কোনো আফসোস ছাড়াই মরতে রাজি। গো যিশু বলে পুরো রাজ্য থেকে ইউজো ভিন্ন হওয়ার কিছু কারণ আছে, সেগুলো কাটিয়ে উঠা যায় তাহলে ইউজো ও ইয়ংজোর মতো ধনী হয়ে উঠবে। মিস্টার জো ও গো যিশু প্রায় সেম মাইন্ডের লোক, তাদের চিন্তা ভাবনা প্রায় একই। মিস্টার জো বলে আমি শুধু একটা জিনিস চাই, ইউজো সকল মানুষ ঠিকভাবে খাবার ও পোশাক পাক, কেউ যেন শীতে ঝমে মারা না যায়। সে গো যিশুকে বলে আমি তোমার মতো ফ্রেন্ড পেয়ে অনেক খুশি। এটা বলে দুজনে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। মিস্টার জো বলে আঙ্কেল ফ্যানজুয়ান ও আমার বাবা সব সময় জনগণকে প্রথমে রাখে এবং সবকিছুর আগে জনগণের কথা চিন্তা করে, আর আমিও তাদের কাছ থেকে ছোটবেলা থেকে এটাই শিখে এসেছি। আমিও জনগণকে সকল কিছুর আগে প্রায়োরিটি দিই। তখন ইউরো বলে আমি শুনেছি ইউজো অন্য অঞ্চল থেকে আলাদা, কিন্তু তাদের লোকজন অনেক বেশি ঐক্যবদ্ধ, তারা অনেক খুশিতে লাইফ লিড করে। ইউরো তখন ভাবে তাদের ফ্যামিলি বিজনেস যদি ইউজোতে নিয়ে গেলে কেমন হবে। মিস্টার জো গো যিশুকে বলে আমি এক্সট্রা অর্ডিনারি মানুষ নই, কিন্তু আমি আপনার সাথে শপথপ্রাপ্ত ভাই হতে চাই, আপনি কি বলেন? গো যিশু অবাক হয়ে বলে ঠিক আছে, আমিও এটাতে রাজি। তারপর তিনজনে প্লিজ বসুম গাছকে সাক্ষী রেখে বাই হয়ে যায়। গো যিশু অনেক বেশি ড্রিঙ্ক করছিল। ইউরো তখন তাকে রুমে নিয়ে আসে। ইউরো তার জন্য হ্যাং ওভার স্যুপ নিয়ে আসতে যায়। তখন গো যিশু ইউরোর হাত ধরে বলে তুমি যেও না, আজকে আমার অনেক বেশি ভয় হচ্ছিল। আমি এই বাজিতে যদি তোমাকে হারিয়ে ফেলতাম। এর আগে কখনো আমার এমন ফিলিংস হয়নি। ইউরো আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো এরকম আচরণ করব না। আমি ভবিষ্যতে অনেক বেশি কনফিডেন্ট ও দায়িত্বশীল ব্যক্তি হয়ে উঠবো। আমি তোমাকে সকল কিছু থেকে প্রোটেক্ট করব। প্লিজ তুমি আমাকে বিয়ে করে রিগ্রেট ফিল করো না। ইউরোর বুকে মাথা রেখে বারবার এটা বলতে থাকে। তখন ইউরো বলে আমি তোমাকে বিয়ে করে কখনো রিগ্রেট ফিল করব না। পরের দিন সকালে ইউরো খুশি হয়ে ম্যাডাম গু এর কাছে আসে আর বলে আমি খুঁজে পেয়েছি, আমাদের ফ্যামিলি বিজনেস কোথায় ট্রান্সফার করব। ম্যাডাম গু বলে কোথায়? ইউরো তখন বলে এটা ইউজোতে ট্রান্সফার করা যাক। ম্যাডাম গু এটা শুনে অনেক খুশি হয়ে যায়। এদিকে গু যিশু স্টাডি করছিল। ইউরো অ্যাকাউন্টিং রুমে সকল কিছু দেখছিল কিভাবে এগুলো ট্রান্সফার করতে হবে আর কত সম্পত্তি আছে গু ফ্যামিলির। এরপর ইউরো ও ম্যাডাম গু মেমোরিয়াল হলে সকলকে নিয়ে প্রে করছিল গু যিশুর পরীক্ষার জন্য। গু যিশু তখন সেখানে আসে। ম্যাডাম গু তাকে বলে তাদের সাথে প্রে করতে, কিন্তু গু যিশু বলে এটা ইম্পেরিয়াল এক্সাম, এটা রেজাল্টের উপর ডিপেন্ড করে, এটাতে ফেক করার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম গু তাকে জোর করে প্রে করতে বলে। গু যিশু বলে আমি কখনোই এটা করব না, এটা বলে দৌড় দিয়ে চলে যায়। উঠানে তখন মাস্টার গু দাঁড়িয়ে ছিল। গু যিশু সেখানে আসলে মাস্টার গু বলে এটা কি তোমার হাতের লেখা? দেখো এটা কি বাজে, এটা যে পড়বে সে তো পুরো অন্ধ হয়ে যাবে। তোমার হাতের লেখা এত বাজে কেন? তুমি এটা কি ঠিক করতে পারো না? গু যিশু বলে তুমি কি আমাকে ইনসাল্ট করছো? মাস্টার গু বলে তোমার হাতের লেখা এত বাজে আর এটা নিয়ে আমি তোমাকে কথা বলছি, তুমি ভাবছো আমি তোমাকে ইনসাল্ট করছি? তুমি ভাবছো তুমি বদলে গেছো, পড়াশোনা অনেক বেশি ফোকাস করছো, কিন্তু তোমার হাতের লেখার কারণে তুমি ইম্পেরিয়াল এক্সামে ফার্স্ট হতে পারবে না। গু যিশু বলে বাবা হয়ে ছেলের উপরে তুমি একটু ট্রাস্ট করো না? যদি আমি পাস করি তাহলে তুমি কি করবে? মাস্টার গু বলে মজা করা বন্ধ করো, তুমি ফার্স্ট হতে পারবে না। তখনই ম্যাডাম গু আসে আর গু যিশু তাকে দেখে তাড়াতাড়ি পালিয়ে যায়। ম্যাডাম গু মাস্টার গুকে বলে তোমার তাকে এভাবে বলা উচিত নয়, তাকে একটু ইন্সপায়ার করা উচিত। সে ইম্পেরিয়াল এক্সামের জন্য কতটা হার্ড ওয়ার্ক করছে আর তুমি কিনা তার এখন ভুল ধরছো। মাস্টার গু তখন তাকে গু যিশুর লেখা দেখায়, যেটা দেখে তিনিও নিজে হতাশ হয়ে চলে যায়। মাস্টার গু অনেক বেশি টেনশন ছিল গু যিশুর পরীক্ষার দিন। তিনি হাঁটতে হাঁটতে ও সার্ভেন্টদেরকে বকতে থাকে। এরপর গু যিশুকে ইম্পেরিয়াল এক্সামের জন্য যেতে দেখানো হয়। সকলে অনেক বেশি টেনশনে ছিল। ইম্পেরিয়াল এক্সামের স্থান দেখানো হয়। গু যিশু ও তার ফ্রেন্ডরা অনেক খুশি ছিল। সকলে একসাথে এক্সাম হলে চলে যায়। এক্সাম শেষে গু যিশু ফিরে আসে। ইউরো তখন মেড ও সার্ভেন্টদেরকে বলে তোমরা এখন রেস্ট নিতে পারো, তোমাদেরকে কিছুদিন ছুটি দিচ্ছি।
তোমরা অনেক বেশি হার্ড ওয়ার্ক করছো ইয়াং মাস্টার এর ইম্পেরিয়াল এক্সামের জন্য। ইউরো তখন বলে তুমি যদি ইম্পেরিয়াল এক্সামে ফার্স্ট হও তাহলে এটা অনেক বড় করে সেলিব্রেশন করব। ইউরো কাজ করছিল, গু যিশু বসেছিল। গু যিশুর মনে পড়ে পরীক্ষা একটা প্রশ্ন সে ভুল লিখেছে, সে এটা নিয়ে অনেক টেনশন করছিল। ইউরো তখন বলে পরীক্ষা এখন শেষ, তাই এটা নিয়ে ভাবা বন্ধ করো। গু যিশু তখন বলে এটা হলে তো আমি এশিয়ানকে হারাতে পারবো না। ইউরো বলে তুমি তাকে কখনো হারাতে পারবে না, সে ফার্স্ট ছিল, ফার্স্টে থাকবে। গু যিশু বলে আমি যদি প্রথম হই তাহলে কি বাজিতে তাকে হারাতে পারবো। ইউরো বলে ঠিক আছে। গু যিশু অনেক বেশি কথা বলছিল। ইউরো রেগে তার দিকে তাকায়। গু যিশু চুপ হয়ে যায়। এদিকে ম্যাডাম গু ও মাস্টার গুকে দেখানো হয়। ম্যাডাম গু অনেক বেশি টেনশনে ছিল, কারণ তাদের বিজনেস ইয়াংজো থেকে ইউজোতে নিয়ে গেলে অনেক বেশি লস হবে, তাছাড়া অনেক মালামাল এখানে ফেলে যেতে হবে। ম্যাডাম গু বলে সামনের দিনগুলোতে আমাদের আরো কঠিন পরিস্থিতির শিকার হতে হবে। গু যিশু কখন যে একটু বড় হবে, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিবে, তখন মাস্টার গু বলে তাকে এখন সত্যটা বলার দরকার, সে একটু ফ্যামিলি ম্যাটার্সে জয়েন হোক। তিনি তখন গু যিশুকে ডেকে পাঠায়। গু যিশু তখন আসে আর বলে আমি এখন হান্টিং এ যাচ্ছি, তুমি কি বলবে? তখন মাস্টার কিছুই বলে না, তিনি বলে সাবধানে যেও আর দ্রুত ফিরে এসো। গু যিশু তখন চলে যেতে থাকে। ম্যাডাম গু বলে তুমি এই মাত্র বলেছো তাকে সবটা বলবে, কিন্তু কিছুই বলনি কেন মাস্টার? মাস্টার গু বলে আমি তাকে বলতে পারিনি, তুমি যেরকম তার কেয়ার করো আমিও তার কেয়ার করি। গু যিশু লুকিয়ে তাদের কথা শুনছিল। মাস্টার গু বলে গু যিশু এখনো ছোট, তাকে এই কথাগুলো বলে প্রেশার দেওয়ার দরকার নেই, এটা তার উপর অনেক বেশি চাপ সৃষ্টি করতে পারে। গু যিশু এগুলো শুনছিল। তার মা বাবা তার অনেক বেশি কেয়ার করে, কোনো সমস্যা হলেও তাকে বলতে চায় না। সে এগুলো শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এদিকে ইউরো ম্যানেজারকে বলে আমাদের মালামাল সবকিছু ঠিক করে স্থানান্তর করতে হবে, প্রয়োজনের বেশি করতে হবে, যাতে কোনো সমস্যা হলে আমরা সেটা দিয়ে ব্যাকআপ দিতে পারি। ম্যানেজার বলে ঠিক আছে। ইউরোর মেড বলে আমরা কেন এখানে এত কিছু ফেলে যাচ্ছি? ইউরো বলে কখনো কখনো অনেক কিছু ছেড়ে যেতে হয়, তখন পিছনে তাকানোর সময় নেই। মেড বলে কেন জানি না আমার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। ইউরো বলে তুমি সব সময় আমার সাথে ছিলে, সবকিছু দেখছো, এরপরেও কেন বুঝতে পারছো না? মেড বলে আমি একজন সার্ভেন্ট, আমি কি এসব বুঝবো বিজনেসের বিষয়ে? ইউরো তখন বলে তুমি কি বুঝতে চাও না চিরকাল কি সার্ভেন্ট হিসাবে থাকতে চাও? তুমি আমি একসাথে বড় হয়েছি, তুমি সব সময় আমার বিশ্বস্ত সার্ভেন্ট ছিলে। তুমি যদি এগুলো বুঝতে না পারো তাহলে ফিউচারে তুমি কিভাবে আমার রাইট হ্যান্ড হবে? মেড বলে আমি কখনো এটা নিয়ে ভাবিনি। ইউরো তখন বলে আমিও কখনো এটা নিয়ে ভাবিনি, কিন্তু মা আমাকে সবকিছু নিজের হাতে শিখিয়েছে, তাছাড়া মনের জোরই হলো আসল ইন্সপিরেশন, এটা থেকে আমরা অনেক ইন্সপায়ার্ড হই। আমরা যেটা বলি করতে পারবো আমরা সেটা করি, আর যেটা বলি পারবো না সেটা পারি না। তখন গু যিশু আসে আর ইউরোকে বলে আমি তোমাকে হেল্প করতে চাই বিজনেসে। ইউরো বলে প্রয়োজন নেই। গু যিশু বলে সত্যি আমি বিজনেস করা শিখতে চাই, যদিও আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই, তারপরেও আমি এটা করতে চাই। এদিকে লু জিশাং ও কমিশনার ওয়াংকে বলে গু ফ্যামিলি বসে থাকবে না, নিশ্চয়ই ইয়াংজু থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কমিশনার ওয়াং বলে এটা অসম্ভব, তাদের এখানে অনেক জিনিসপত্র আছে, তারা এগুলো কিভাবে ফেলে অন্য জায়গায় চলে যাবে? লু জিশাং তখন বলে ইদানিং গু ফ্যামিলির কর্মচারীরা ইউজুতে বেশি আসা যাওয়া করছে। কমিশনার বলে এটা হয়তো মিলিটারি বিজনেসের ডিলের জন্য। লু জিশাং একটা চিঠি দেয় আর বলে এটা দেখুন। কমিশনার তখন চিঠিটা দেখে আর বলে এটা সম্পূর্ণ রাজস্ব মন্ত্রণালয়ের বিষয়, আপনি কিভাবে জানতে পারলেন? আপনি আসলে কে? লু জিশাং বলে এটা আপনার জানার দরকার নেই, আপনি শুধু প্ল্যান অনুযায়ী কাজ করুন। এদিকে ইউরো তার মাকে দেখানো হয়। ইউরো তার মাকে বলে গু ফ্যামিলি ইয়াংজু ছেড়ে ইউজুতে চলে যাবে, আমি চাই তাদের সাথে সেখানে যেতে, তাই আমি তোমাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। ম্যাডাম লিউ বলে কোথায়? ইউরো তখন বলে আমাদের পুরনো বাড়ির জিংলিংয়ে। ম্যাডাম লিউ বলে এখন সেখানে শুধু পুরনো বাড়ির ধ্বংস অবশেষ পড়ে আছে, তুমি কি সত্যি বলছো তুমি তাদের সাথে সেখানে চলে যেতে চাও? ইউরো বলে তখন ম্যাডাম বলে তোমার বাবার অবস্থা কি, তারও কি একই অবস্থা? ইউরো বলে তিনি বিপর্যয় না আসলে এর আগ পর্যন্ত কিছু করে না, তিনি এখনো বসে আছে, এভাবে বসে থাকলে সেদিন চলে আসলে লিউ ফ্যামিলি অনেক বেশি বিপদে পড়বে, তাই আমি তোমাদের জন্য একটা ক্যারেজ রেডি করে রাখবো, যেটাতে করে তুমি চলে আসবে।
আসবে। সে তার মা তার সাথে ইউজুতে আসতে অনেক রিকোয়েস্ট করছিল। ম্যাডাম লিউ বলে একটা মেয়ে কখনো তার হাজবেন্ডকে ছেড়ে যেতে পারে না, তাই আমিও এটা করতে পারবো না। ইউরো তখন কান্না করে বলে আমি এত বেশি হার্ডওয়ার্ক করছি তোমাকে ভালো রাখার জন্য, আর তুমি কি নাম ওই লোকটার জন্য এরকম কথা বলছো। ম্যাডাম লিউ তখন তাকে বোঝায়। এরপর তারা দুজনে পুরনো বাড়িতে চলে আসে। ইউরো তখন একটা গাছের দিকে তাকিয়ে বলে মা তোমার মনে আছে আমি এই গাছের মাঝে আমার সবকিছু লুকিয়ে রাখতাম। এটা বলে সে গাছে উঠে। তখন সে হাত দিলে লু জিশাং এর দেওয়া পাথরগুলো দেখতে পায়। সে বলে লু জিশাং কেন এগুলো এখানে রেখেছে, সে কে আর এটা কেন করেছে। এদিকে লু জিশাং এর গার্ড এসে বলে মাস্টার ইয়াং লেডি গু সেখানে পৌঁছে গিয়েছে। লু জিশাং বলে অবশেষে তুমি সেখানে গিয়েছো। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লু জিশাং সে পাথরগুলো রাখছিল। সে বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো কখনো সেখানে ফিরবে না। ইউরো তার মাকে বলে আমাদের পাশের বাড়িতে লু ফ্যামিলি থাকতো তাই না। ম্যাডাম লিউ বলেন কিন্তু তাদের বাড়িতে এক রাতে হঠাৎ করে আগুন লাগায় সবাই মারা যায়, তাদের কেউ বেঁচে নেই। ইউরো বলে তাদের কি কেউ বেঁচে নেই। ম্যাডাম বলে না। ইউরো তখন চিন্তা করতে থাকে লু ফ্যামিলির কেউ বেঁচে না থাকলে তাহলে লু জিশাং কেন এখানে এসেছে, কেন এই পাথরগুলো সে এখানে রেখে গেল। এদিকে লু জিশাং কল্পনা করছিল কিভাবে ছোটবেলায় তার সাথে ইউরো দেখা হয়েছিল। লু জিশাং বসেছিল মন খারাপ করে। তখন ইউরো এসে ফুল থেকে কিছু পাথর চায় আর বলে আমি কি এগুলো আমার বাড়িতে নিয়ে যেতে পারি। লু জিশাং তখন তাকে পাথরগুলো দিয়ে দেয়। এরপর লু ফ্যামিলির মাস্টার ও লু জিশাং এর মাকে দেখানো হয়। লু জিশাং এর মাকে অনেক বেশি বকাবকি করছিল মাস্টার লু জিশাং কেন ইউরোর সাথে খেলছিল। মাস্টার রেগে বলে লু ফ্যামিলিকে ইনসাল্ট করতে চাও, সত্যটা সবাইকে জানিয়ে দিতে চাও যে তুমি বিয়ের আগে একটা সন্তান জন্ম দিয়েছো। তিনি লু জিশাংকে বলে আজকে থেকে তুমি গার্ডেনে যেতে পারবে না। এরপর লু ফ্যামিলির আগুনে পুড়ে যাওয়া সিন দেখানো হয়। লু জিশাং অনেক বেশি কান্না করছিল তার মায়ের জন্য। লু জিশাং তখন সবকিছু হারিয়ে রাস্তায় বসেছিল। তখন ছোট্ট ইউরো এসে তার সাথে খাবার শেয়ার করে আর তাকে ওই পাথর দুইটা দিয়ে বলে এগুলো আমি তোমাকে দিচ্ছি। তখন ইউরো সার্ভেন্ট আসলে ইউরো তাকে বলে এটা আমার নতুন বন্ধু। তিনি তাকে নিয়ে চলে যায়। লু জিশাং এগুলো চিন্তা করে আর এর মাধ্যমে ফ্ল্যাশব্যাকটা শেষ হয়। তখন লু জিশাং বলে ইউরো এটা তুমি কেন গু জিশুকে বিয়ে করেছো, তারা এখন এখান থেকে চলে যাবে, তুমিও তাদের সাথে চলে যাবে, কিন্তু আমি কখনো এটা হতে দিব না। সে কমিশনার ওয়াংকে এসে বলে সময় এসে গেছে, তোমাকে অ্যাটাক করতে হবে। এদিকে ম্যাডাম লিউ ইউরোকে একটা ফ্যান দেয় আর বলে এটা তোমার বার্থডে উপহার। লু জিশাং আবারও ইউরোর সাথে ছোটবেলার সময়গুলো চিন্তা করছিল। ইউরো কিভাবে সে গাছে পাথরগুলো রাখতো। ইউরো সেদিন বলেছিল আমরা চলে যাচ্ছি ইয়ংজুতে। লু জিশাং বলেছিল কখন ফিরবে। ইউরো বলেছিল এটা অনেক দিনও হতে পারে, অনেক বছরও হতে পারে, তুমি তোমার নামটা আমাকে বলো যাতে আমি তোমাকে মনে রাখতে পারি। কিন্তু লু জিশাং সেদিন তার নাম বলেনি। দুজনে প্রমিস করেছিল যে তারা আবারও দেখা করবে। এগুলো মনে লু জিশাং অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, তার অনেক খারাপ লাগতে থাকে। তখন তার গার্ড বলে ফায়ারওয়ার্কস রেডি, আপনি যেরকমটা বলেছেন। লু জিশাং বলে ইউরো এখন কোথায়। গার্ড বলে সে ইয়ংজুতে ফিরে এসেছে জিনলিং থেকে। এদিকে সকালে ইউরো আসলে সকলে তাকে উইশ করে বার্থডের জন্য। ইউরো অনেক বেশি খুশি হয়ে যায়। গু জিশু বলে আজকে আমি তোমাকে পুরো শহর ঘুরে দেখাবো। ইউরো বলে ঠিক আছে। ম্যাডাম গু ও মাস্টার গু ইউরোকে উপহার দেয়। মাস্টার গু বলে তুমি তাকে পুরো শহর ঘুরে দেখাবে ঠিক আছে, কিন্তু তাকে আবার মর্গের লড়াই, কুকুরের দৌড় এগুলো দেখাতে নিয়ে যেও না। গু জিশু বলে কেন, এগুলো সে দেখতে পারবে না। মাস্টার গু বলে সে একটা মেয়ে, এগুলো তার জন্য দেখা ভালো না। গু জিশু বলে মাস্টার গু আপনি কি বলে গেছেন গু ফ্যামিলি মেয়েরা ফ্যামিলি বিজনেস সামলায়, গু ফ্যামিলিতে ছেলে ও মেয়েদের সমান অধিকার, ছেলেরা যেটা করতে পারে মেয়েরাও একইটা করতে পারে, সে নিশ্চয়ই এগুলো করবে। গু জিশু এগুলো ইগনোর করে তাকে নিয়ে যায়। মাস্টার গু ম্যাডাম কুকে বলে তুমি কেন তাদেরকে থামালে না। ম্যাডাম কু তখন বলে এটা ভালো, তারা শহরে ঘুরতে বের হচ্ছে এবং সারাদিন অনেক আনন্দ করবে। এদিকে ইউরো ও গু জিশু বাইরে আসে। তখন গু জিশু ফ্রেন্ডরা ইউরোকে উইশ করে। ইউরো বলে প্রথমে আমরা ইম্পেরিয়াল এক্সামের রেজাল্ট দেখে আসি। গু জিশু বলে এখন না, এটা পরেও দেখা যাবে, আগে আমরা তোমার বার্থডেটা সেলিব্রেশন করি। এরপর তারা বাজারে ঘুরতে থাকে, অনেক বেশি এনজয় করতে থাকে। গু জিশু ইউরোকে আউটার রোবটা পরিয়ে দেয়। ইউরো অনেক বেশি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। গু জিশু ফ্রেন্ডরা বলে আর কি কিছু কেনার বাকি আছে, তাদের পুরো নাজেহাল অবস্থা জিনিসপত্র নিয়ে। গু জিশু বলে অভিযোগ করা বন্ধ করো, পরের বছর আমিও তোমার বার্থডেটা এভাবে সেলিব্রেশন করব। এরপর তাদেরকে চলে
যেতে বলে। গু যিশু ইউরোকে বলে তুমি কি আর কিছু করতে চাও? ইউরো বলে আমার উইশ আমি হর্স রাইড করব। গু যিশু তখন তাকে পিঠে নিয়ে বলে চলো আমরা হর্স রাইডের দিকে যাই। এরপর তারা হর্স রাইড করছিল। ইউরো অনেক বেশি ভয় পাচ্ছিল। গু যিশু তাকে নামায়। ইউরো তখন বলে গু যিশু আমি পরবর্তী বার্থডে তোমার সাথে সেলিব্রেশন করতে চাই। গু যিশু বলে আমিও কথা দিচ্ছি প্রতি বছর আমিও তোমার সাথে তোমার বার্থডেটা সেলিব্রেশন করব। ইউরো তখন কান্না করে বলে এই প্রথম কেউ আমার বার্থডেটা সেলিব্রেশন করেছে। গু যিশু বলে তুমি এত ইমোশনাল হচ্ছ কেন? এর আগে কি কেউ তোমার বার্থডেটা সেলিব্রেশন করেনি? ইউরো বলে না। গু যিশু তখন তাকে কমফোর্ট করে বলে ঠিক আছে আমি এর থেকেও বড় করে তোমার বার্থডেটা প্রতি বছর সেলিব্রেশন করব। আর এভাবে রাত হয়ে যায়। তারা অনেক বেশি এনজয় করছিল। তখনই অনেকগুলো ফায়ার ওয়ার্কস দেখা যায়। ইউরো গু যিশু সেগুলো অবাক হয়ে দেখছিল। ইউরো বলে গু যিশু তুমি কি এগুলোর অ্যারেঞ্জমেন্ট করেছ? গু যিশু বলে না। গু যিশু বলে এটা আমি করতে পারতাম কিন্তু এটা কে করেছে আমি তো বলতে পারি না, এটা আমার জন্য অনেক বেশি এম্বারেসিং। ইউরো বলে ঠিক আছে তাহলে আমরা আমাদের গুলো দিয়ে এনজয় করি। এদিকে শহরের ভিতর কমিশনার ওয়াং তার আর্মিদেরকে দিয়ে অ্যাটাক শুরু করে দিয়েছে। ওয়াং রং সৈন্য নিয়ে গু ফ্যামিলি মেনশনের দিকে আসতে থাকে। মাস্টার গু ও ম্যাডাম গু বাড়িতেই ছিল। মাস্টার গু বলে আমার কিরকম অস্বস্তি হচ্ছে আমি বুঝতে পারছি না। ম্যাডাম গু বলে অনেক রাত হয়েছে এখনো পর্যন্ত ঘুমাননি যার কারণে এরকম অস্বস্তি ফিল হচ্ছে। মাস্টার গু বলে না আমার অনেক বেশি টেনশন হচ্ছে। ম্যাডাম গু বলে চিন্তা করবেন না আমাদের প্ল্যান নিয়ে আমরা অনেক বেশি সতর্ক ছিল, এটা কেউ জানতে পারবে না। তখনই ম্যাডাম গু মেড এসে বলে একটা খারাপ খবর কমিশনার ওয়াং এর সৈন্যরা এদিকে আসছে। মাস্টার গু বলে সে নিশ্চয় এটা জানতে পেরেছে এখান থেকে চলে যাব। তিনি তখন ম্যাডাম গুকে বলে সব জাহাজ ও কর্মচারীদেরকে নিয়ে যাও 2 ঘন্টা পর আমি তোমার সাথে দেখা করব। ম্যাডাম গু তাকে ছেড়ে যেতে চায় না। তিনি বলে চিন্তা করো না আমরা আবারও একসাথে দেখা করব। এরপর তিনি বাইরে আসে আর ওয়াংরংকে বলে কি হয়েছে? ওয়াংরং বলে আপনি কি আপনার দোষটা স্বীকার করবেন? আপনি রাজস্ব মন্ত্রণালয় থেকে লুকিয়ে আপনার ফ্যামিলি সম্পত্তি অন্য জায়গায় ট্রান্সফার করছেন। মাস্টার গু বলে আমরা সব সময় রাজার প্রতি লয়াল, আমরা কোনো আইন অমান্য করিনি যাতে আমাদের উপর সমস্যা হবে। তুমি আমাদেরকে ব্লেম দেওয়ার আগে এটার প্রুফ নিয়ে আসো। এদিকে ম্যাডাম গু সবকিছু রেডি করছিল। লিও ফ্যামিলিকে দেখানো হয় সৈন্যরাও সেখানে এসে পড়েছিল। মাস্টার লিও তাদেরকে বাধা দিতে যায় কিন্তু সৈন্যরা তাকে মেরে ফেলে। ম্যাডাম লিও চলে যাচ্ছিল তখনই কনকুবাইন ইউ এসে বলে প্লিজ আমাদেরকেও নিয়ে চলো। ম্যাডাম লিও তাদেরকেও নিয়ে আসে। ম্যাডাম লিও সার্ভেন্ট সৈন্যদেরকে আটকাতে যায় কিন্তু সে সেখানে মারা যায়। এবার ইয়ে মেনশনকে দেখানো হয়। ওর ম্যাডাম ইয়ে সবাইকে প্রস্তুত করছিল। তখন ইউর আসে আর ওর ম্যাডামকে জিজ্ঞাসা করে কি হচ্ছে। ওর ম্যাডাম ইয়ে বলে তুমি ভিতরে থাকো কোনো রকমে বাইরে আসবে না। এদিকে গু যিশুর কাছে তার ফ্রেন্ডরা আসে আর সবটা খুলে বলে এখন কি হচ্ছে। তখন সে তার ফ্রেন্ড চেন জুনকে বলে তুমি ইউরোকে দেখে রাখো আমি মেনশনে ফিরে যাচ্ছি। সে চলে যায়। তখনই লু জিসাং এর গার্ড এসে ইউরোকে ডাকে আর বলে আপনাকে আমার মাস্টার ডেকেছে। চেন জুন তাকে যেতে নিষেধ করছিল কিন্তু ইউরো চলে যায়। এরপর ইউরো লু জিসাং এর সাথে দেখা করে। লু জিসাং বলে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি শেষবার, তুমি কি আমার সাথে এখানে থাকবে? আমি তোমাকে সবকিছু দিব যেগুলো তুমি চাও। আর আজকে ফায়ার ওয়ার্কসটা অ্যারেঞ্জমেন্ট আমি করেছি তোমার বার্থডে গিফট হিসাবে। ইউরো তখন বলে এটা যদিও সুন্দর ছিল কিন্তু আমি এটা একসেপ্ট করছি না। এগুলো বলা বন্ধ করে কেন আমাকে চিঠি পাঠিয়েছেন আর চিঠিতে কেন এগুলো লিখেছেন সেটা বলুন। লু জিসাং বলে তুমি অনেক বুদ্ধিমতী, তুমি যদি গু যিশুর সাথে থাকে তাহলে তোমার টাইম ওয়েস্ট করা ছাড়া আর কিছুই না। তুমি আমার সাথে চলে আসো, আমি তোমাকে একজন বিজনেস ওনার হতে সাহায্য করব। ইউরো তখন বলে বাজে কথা বন্ধ করুন। সে রেগে চলে যেতে যাচ্ছিল তখন লু জিসাং বলে পুরো ইয়ংজো এখন কমিশনারের সৈন্য দিয়ে ঘেরাও। ইউরো তখন শহরের দিকে তাকিয়ে সেটা দেখতে পায়। লু জিসাং বলে ভয় পেও না আমি তোমাকে প্রোটেক্ট করব। তুমি গু ফ্যামিলির কেউ নয়, তোমার সাথে গু ফ্যামিলির কোনো সম্পর্ক নেই, তুমি একজন ইনোসেন্ট মানুষ। ইউরো তখন বলে আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি আমি কখনো গু ফ্যামিলির সাথে বিশ্বাসঘাতকতা করবো না, গু যিশুর সাথে তো দূরের কথা। লু জিসাং তখন রেগে বলে আজকের পর গু যিশু বলে কেউ থাকবে না। ইউরো এটা শুনে দ্রুত চলে আসে। মুনাং বলে ইয়াং লেডি আপনাকে তাড়াতাড়ি জাহাজে যেতে বলেছে ইয়াং মাস্টার। ইউরো তখন জাহাজে চলে আসে। ইউরো আসলে মাস্টার গুকে দেখতে পায় না। ম্যাডাম গু তাকে জিজ্ঞাসা করে গু যিশু কোথায়। ইউরো বলে সে এখানে আসেনি, তাহলে সে কোথায়? এদিকে কমিশনার ওয়াং ও মাস্টার গু এর গার্ডদের সাথে ফাইট হচ্ছিল। কনকুবাইন
হুয়ান ইউ এসে জাহাজে পৌঁছায়। সে বলে ম্যাডাম লিউ পাহাড় থেকে পড়ে গেছে। ইউরো অনেক বেশি ভেঙে পড়ছিল। সে তার মাকে খুঁজতে যেতে চায়, কিন্তু ম্যাডাম গুকে সবাই বলে দ্রুত জাহাজ ছেড়ে দিতে, না হলে সৈন্যরা এদিকে চলে আসবে। ম্যাডাম গু তখন বাধ্য হয়ে জাহাজ ছেড়ে দেয়। ইউরো বলে এখনো গু যিশু আসেনি। সে অনেক বেশি চিৎকার করছিল, অনেক পাগলামো করছিল। ম্যাডাম গু নিজেও অনেক বেশি কান্না করছিল। জাহাজ ছেড়ে দেয়। মুনান তখন ইউরোকে এসে একটা চিঠি দেয়, যেটা ছিল ডিভোর্স লেটার। ইউরো অনেক বেশি কান্না করতে থাকে। গু যিশু তার অনেক বেশি কেয়ার করে। তার গু যিশুর কথা মনে পড়ে। গু যিশু বলেছিল গু ফ্যামিলি যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আমি তোমাকে আগেই ডিভোর্স লেটার লিখবো আর নিরাপদ স্থানে পাঠাবো। তখন ইউরো মেড ও মুনানকে চলে যেতে বলে আর বলে আমাকে কিছু সময় একা থাকতে দাও। এদিকে গু যিশু এসে ওয়াংরংকে হোস্টেস বানায় আর কমিশনারকে বলে এখন এটা বন্ধ করুন, কিন্তু কমিশনার তার লোকদের ইশারা করে তীর ছুটতে, যেটা গিয়ে ওয়াংরং এর গায়ে লাগে। ওয়াংরং এর গায়ে অনেকগুলো তীর লেগেছিল। সে শুধু তার বাবার দিকে তাকিয়ে থাকে। মাস্টার গু এর বুকে একটা তীর লেগেছিল। গু যিশু গার্ডদের বলে তাকে নিয়ে যেতে। মাস্টার গু তার হাত ধরে রাখছিল। গু যিশু বলে আমাকে বিশ্বাস করো, ঠিক ফিরে আসবো। এরপর সে ফাইট করতে থাকে। এদিকে ইউরো জাহাজ থেকে পালিয়ে গেছিল। ম্যাডাম গু তাকে অনেকবার ডাকে। গু যিশু অনেক বেশি আহত হয়ে পড়েছিল ফাইট করতে করতে। ইউরো দ্রুত এসে তাকে সৈন্যদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়। সৈন্যরা এসে বস ওয়ানের বাড়ি চেক করতে থাকে, কিন্তু কোথাও গু যিশু ও ইউরোকে পায় না। তারা চলে গেলে বস ওয়ান ইউরো ও গু যিশুর কাছে আসে আর বলে ইয়াং মাস্টারের এখন কি অবস্থা। ইউরো তাকে অনেক বেশি ধন্যবাদ দিচ্ছিল তাদেরকে হেল্প করার জন্য। বস ওয়ান বলে ইয়াং লেডি আমি আপনাদেরকে হেল্প করব শহর থেকে বের হয়ে যেতে। গু যিশু অনেক বেশি ভয় পাচ্ছিল। ইউরো তখন তাকে জড়িয়ে ধরে আর বলে আমি এখানে আছি, ভয় পেও না। ইশিয়ানকে দেখানো হয়। তার গার্ড এসে একটা চিঠি দেয়। সে এটা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। গু যিশুর ঘুম ভাঙলে ইউরোকে দেখতে পায়। সে ইউরোকে বলে তুমি কেন আবার ফিরে আসলে। ইউরো বলে গু যিশু তুমি আমাকে প্রমিস করনি আমরা হাজবেন্ড ওয়াইফ না থাকলেও তুমি আমাকে প্রোটেক্ট করবে। গু যিশু কিছুই বলে না। ইউরো বলে ওয়াইফ হিসাবে সকল বিপদে হাজবেন্ডের পাশে থাকা আমার দায়িত্ব। আমি কিভাবে তোমাকে এটাতে একা ছেড়ে দিতে পারি। তাছাড়া তুমি এখনো বাজিতে জিততে পারো, এর আগ পর্যন্ত আমি ছেড়ে দিব না। তখনই বস ওয়ান এসে বলে মাস্টার গু মারা গেছে। এটা শুনে গু যিশু হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। গু যিশু অনেক বেশি পাগলামো করছিল তার বাবাকে খুঁজতে যাওয়ার জন্য। ইউরো তাকে শান্ত করতে পারছিল না। তখন সে চিৎকার করে বলে মা আমাদের জন্য অপেক্ষা করছে। গু যিশু ও ইউরো ছদ্মবেশ নিয়ে শহর থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তখন বস ওয়ান বলে ওয়েনচেংকে কমিশনার ওয়াং বন্দি করেছে, তাকে আজকে সকলের সামনে শাস্তি দেওয়া হবে। কমিশনার তাকে দোষ দিয়েছে, সে পালিয়ে যাওয়া লোকদেরকে হেল্প করেছে। তাছাড়া ওয়েনচাংকে বাঁচাতে হলে তোমাকে ধরা দিতে হবে। এদিকে ওয়েনচেংকে দেখানো হয় সকলের সামনে নিয়ে আসা হয়েছিল। কমিশনার ও লো জিসাং তাকে ব্যবহার করছিল গু যিশুকে ধরার জন্য, কিন্তু গু যিশুর কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি। গু যিশু একটা রুম থেকে ওয়েনচেংকে দেখতে থাকে। ওয়েনচেং কমিশনারকে বলে তুমি ভুল, গু যিশু কখনো আমাকে দেখতে আসবে না। গু যিশু একটা লাল কাপড় উড়িয়ে দেয়, যেটা ওয়েনচেং দেখে বুঝতে পারে গু যিশু এসেছে। ওয়েনচেং তখন বলে এটার জন্য দুঃখ প্রকাশ করো না, নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে তুমি এটা প্রতিশোধ নিতে পারো। এরপর তাকে মেরে ফেলা হয়। লো জিসাং তার গার্ডদেরকে যে দিক থেকে লাল কাপড় উড়ে এসেছে ওই রুমে যেতে বলে। ইউরো ও গু যিশু একটা আলমারিতে লুকিয়ে পড়ে। বস ওয়ান তাদেরকে বাঁচাতে দ্রুত ক্যারেজ নিয়ে চলতে থাকে। সৈন্যরা মনে করে তারা চলে যাচ্ছে, তাই তারা দ্রুত বস ওয়ানকে ধরতে আসে। বস ওয়ানকে লো জিসাং ধরে নেয় আর তাকে মেরে ফেলে। গু যিশু পালিয়ে চলে আসে। সেখানে আসলে গু যিশু ফ্রেন্ড চেনজুনের সাথে দেখা হয়। চেনজুন সবটা খুলে বলে শহরের এখন কি অবস্থা। ইয়ে ফ্যামিলি কেউ বেঁচে নেয়। ইউরো মেনে নিতে পারছিল না যে তার বেস্ট ফ্রেন্ড ইউন আর বেঁচে নেয়। ইউরো ও গু যিশু দুজনে অনেক বেশি মন খারাপ ছিল তাদের বেস্ট ফ্রেন্ডদেরকে হারিয়ে। এরপর তারা দুজনে ইউজোতে যাওয়ার জন্য রওনা দিচ্ছিল। তখনই ইউরো খেয়াল করে চেনজুন তাদের জন্য ইম্পেরিয়াল এক্সামের রেজাল্ট রেখে গেছে আর গু যিশু সেখানে ফার্স্ট হয়েছে। সে গু যিশুকে বলে তুমি ইম্পেরিয়াল এক্সামে ফার্স্ট হয়েছো। গু যিশু অনেক বেশি খুশি হয়ে যায়, সে এটা করতে পেরেছে। কিন্তু তার বাবার কথা মনে পড়ে, সে অনেক বেশি কান্না করছিল। সে বলে বাবা তুমি এটা দেখলে অনেক বেশি খুশি হতে। ইউরো তখন তাকে কমফোর্ট করে আর বলে কিছু জিনিস যেগুলো পিছনে ফেলে জীবন শুরু করতে হয়, তাই আমাদেরকেও এগিয়ে যেতে হবে। গু যিশু বলে আমি অনেক বছর ধরে মার্শাল আর্ট প্র্যাকটিস করেছি, কিন্তু আমি নিজের কাছের মানুষদেরকে প্রোটেক্ট করতে পারিনি। এটা বলে সে আরো
বেশি কান্না করতে থাকে। এদিকে ইম্পিরিয়রকে ইউনাক এসে বলে লর্ড লিয়াং বিদ্রোহ শুরু করে দিয়েছে। এদিকে ইয়েশিয়ানকে কমিশনার কাছে ধরে নিয়ে আসা হয়। কমিশনার তাকে তার হয়ে কাজ করতে বলে, কিন্তু ইশিয়ান তাতে রাজি হচ্ছিল না। তখন সে বলে, তোমার বোন ইউন আমার হাতে, সে অনেক সুন্দরী, আমি তাকে কিভাবে মরে যেতে দিতে পারি? সে এখন একটু অসুস্থ, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তাকে মেরে ফেলবো। ইশিয়ান এটা শুনে বলে, কমিশনার আমি তোমাকে মেরে ফেলবো। কমিশনার বলে, আমি তাকে বলেছি সে যতক্ষণ আমার সার্ভ করবে ততক্ষণ আমি তার বাইকে কারাগারে। ইশিয়ান তুমি কি আমার কথা শুনে চলবে? ইশিয়ান বলে, আগে আমাকে তার সাথে দেখা করাও। ইশিয়ানকে ইয়নের সাথে দেখা করানো হয়। সে ইয়নকে বলে, আমি দুঃখিত, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। এরপর ইউরো ও গোজিসুকে দেখা তারা ইউজুতে যাচ্ছিল। দুজনে অনেক বেশি পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। ইউরো অসুস্থ হয়ে পড়েছিল। সে গুজিসুকে বলে, আমি যদি মারা যাই তাহলে তুমি ঠিকভাবে মায়ের কাছে ইউজুতে গিয়ে পৌঁছাবে। তাদের খাবার ও পানি শেষ হয়ে গেছিল। গুজিসু বলে, বাজে কথা বলা বন্ধ করো, আমরা একসাথে ইউজুতে যাব, আর মরলেও একসাথে মরবো। এরপর তারা মরুভূমি হাঁটতে থাকে। ইউরো পানির তৃষ্ণায় অজ্ঞান হয়ে পড়েছিল। গুজিসু তখন তাকে অনেকবার ডাকে, কিন্তু ইউরো কোনো সাড়া নেই। তখন গুজিসু তার হাত কেটে ইউরো ব্লাড খাওয়ায়। গুজিসু ইউরোকে নিয়ে ইউজু বর্ডারে এসে বলে, আমরা পৌঁছে গেছি। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। পরে গুজিসু জ্ঞান আসলে সে নিজেকে অন্য জায়গায় দেখতে পায়। সে ইউরোকে ডাকতে থাকে। তখন মিস্টার জো ইয়ে তার জন্য মেডিসিন নিয়ে এসেছিল। জো ইয়ে বলে, আমি তোমাদের দুজনের জন্য লু সিটিতে অপেক্ষা করছিলাম, কিন্তু ইউজু বর্ডারে গিয়ে আমি তোমাদেরকে ওই অবস্থায় দেখতে পাই। তখনই আমি তোমাদেরকে সেখান থেকে নিয়ে আসি। গুজিসু বলে, ইউরো কোথায়? মিস্টার জো ইয়ে বলে, সে রেস্ট করছে নিজের ঘরে। গুজিসু তখন দ্রুত দৌড়ে তার কাছে যেতে থাকে। আর এর মাধ্যমে এই পার্টটি শেষ করছি। দুঃখিত ভিডিওটা একটু দেরিতে দেওয়ার জন্য, তাই এই ভিডিও লং করে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেল এ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরের পার্টটা দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে বলবে। দেখা হচ্ছে নেক্সট পার্টে।